ড্রামার শুরুতেই ফিমেল লিড ইভাকে দেখানো হয়। সে খুবই দুঃখী হয়ে ড্রিঙ্ক করছিল, কারণ ওর ফিয়ন্সি ওর স্টেপ সিস্টারের সাথে মিলে ওকে খুবই খারাপভাবে চিট করেছে। তখন এক ব্যাড পার্সন এসে বলে, মনে হচ্ছে তুমি খুবই কষ্টে আছো, তুমি চাইলে আমি তোমার কষ্ট ভুলিয়ে তোমাকে আনন্দ দিতে পারি। বাট তখন আমাদের মেল লিড ফ্যাং এসে ওকে বাঁচায়। ইভা তো ফ্যাংকে দেখে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, আজকাল এরকম হ্যান্ডসাম এবং হট ছেলে কোথায় পাওয়া যায়। ইভা বলে, হ্যান্ডসাম বয়, তুমি কি চাও? এই বলে সে ওকে কিস করে। আর এরপর তো ওরা রুমেও আসে। এদিকে ইভার স্টেপ সিস্টার আর ওর ফিয়ন্সি ওকে খুঁজতে থাকে। ওর স্টেপ সিস্টার বলে, ইভা এখানেই কোনো এক রুমে একটা ছেলের সাথে রোমান্স করছে, আজ আমরা ওকে হাতে নাতে ধরবো। বাট ওই রুমে তো কেউই ছিল না। নেক্সট ডে ইভা ঘুম থেকে উঠে নিজের এই অবস্থা দেখে ভাবতে থাকে, আমি এটা কি করে ফেলেছি। বাট ও যখনই ফ্যাংয়ের ফেস দেখে, তখন আবার ভাবে, যাই হোক, এরকম একটা হ্যান্ডসাম ছেলের সাথেই তো হয়েছে, তাই এটা নিয়ে আর বেশি ভাবছি না। ও তখন ফোন চেক করে আর দেখতে পায় কিম ওকে অনেকবার ফোন দিয়েছে। এতে ওর আর বুঝতে বাকি থাকে না ওরা আসলে কি করতে চাইছে। ইভা তখন নিজের ড্রেস পরে নেয় আর সেখান থেকে যাওয়ার আগে ফ্যাংয়ের জন্য কিছু টাকা রেখে যায়। আসলে ফ্যাং ইভার ফিয়ন্সির আঙ্কেল ছিল। ইভা এটা ভেবে খুবই ইম্বারেসড হচ্ছিল যে আমি কিভাবে একটা আঙ্কেলের সাথে নাইট স্পেন্ড করতে পারি। দেন ওর ফ্রেন্ড ওকে ফোন করে বলে, তোমার ফিয়ন্সির একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তার সাথে তোমার স্টেপ সিস্টার ওয়াংও আছে। ইভা বলে, ওই ভিডিও আমি ভাইরাল করেছি, কারণ শুধুমাত্র আমি যদি একাই আপসেট থাকি তাহলে তো মজা পাবো না। এটা শুনে ওর ফ্রেন্ড বলে, সত্যি তোমার মাথায় অনেক বুদ্ধি। তো ইভা বাসায় আসলে ওর বাবা ওকে মারতে থাকে আর ওর বোন ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি জানি ইভা তুমি আমাকে ছোটবেলা থেকেই পছন্দ করো না, কিন্তু তুমি আমার সাথে এমনটা করবে তা আমি কখনোই ভাবিনি। তুমি কতটা নিচে নেমে গেছো, আর কাল রাতে তো তুমি একটা ছেলের সাথেও রাত কাটিয়েছো। ইভা বলে, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, আর এটা আমার মায়ের বাড়ি। তোমাদের কারো এখানে থাকার কোনো অধিকার নেই, তোমরা এখনই এখান থেকে চলে যাও। এটা শুনে ওর বাবা ওয়াং এর সাইড নেয় আর বলে, তুমি একদমই আমাদের ফ্যামিলি রেপুটেশনের ব্যাপারে ভাবো না, না হলে কখনোই আজ এমন কাজ করতে পারতে না। এই বলে সে ওকে বাড়ি থেকে বের করে দেয়। তখন ওয়াং এসে বলে, আমি অনেক বছর থেকে স্বপ্ন দেখছি তোমাকে এভাবে দেখার। কি চমৎকার, আজ আমার সেই স্বপ্নটাও পূরণ হয়ে গেল। তবে আমার মনে হয় তুমি এখান থেকে বেঁচে গেলে ভবিষ্যতে আমার লাইফে প্রবলেম ক্রিয়েট করতে পারো। কেন না আজ আমি তোমাকে এখানেই মেরে ফেলি। ইভা বলে, তুমি চেষ্টা করে দেখতে পারো, কারণ আমি বেঁচে থাকলে সত্যিই তোমার জীবন হেল করে দিব। তো ওয়াং কিছু করার আগেই সেখানে ইভার ফ্রেন্ড এসে ওকে নিয়ে যায়। তখন ওর বাবা বলতে থাকে, আমি ছাড়া এই পৃথিবীতে তোমার কেউ নেই, তাই তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। এরপর 1 মাস পরে সিন দেখানো হয়। ইভা জানতে পারে ও প্রেগনেন্ট। ওর ফ্রেন্ড বলে, তুমি এই বাচ্চাটাকে অ্যাফোর্ড করতে পারবে না, তাই এই বাচ্চাটিকে অ্যাবর্শন করে দাও। ইভা বলে, এই পৃথিবীতে আমার আপনজন বলতে কেউ নেই, তাই আমি এই বাচ্চাটিকে অ্যাবর্শন করব না। এদিকে ফ্যাং ইভাকে খুঁজছিল। তখন ওর অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস, মিস ইভা তো অ্যাব্রোডে চলে গেছে। এরপর আমাদের 5 বছর পরের সিন দেখানো হয়, যেখানে ইভা বিদেশ থেকে দেশে ফিরে এসেছে আর ওর সাথে ওর ছেলেও ছিল। ইভার স্টেপ মাদার বলতে থাকে, অনেক অপেক্ষা করার পর ফাইনালি ইয়ান ফ্যামিলির ছেলের সাথে আমার মেয়ের এঙ্গেজমেন্ট হবে, এজন্য আমি আজ অনেক খুশি। তখন সেখানে ইভা আসে আর বলে, আপনারা আমাকে ছাড়াই এত খুশি রয়েছেন, এটা তো আমার একদমই ভালো লাগলো না। ওর স্টেপ মম বলে, ও তাহলে তোমার একটা ছেলেও হয়েছে, তোমার সাহস কি করে হলো এই বাড়িতে আসার। তখন ইভার আরেকজন স্টেপ সিস্টারও ওকে অপমান করতে থাকে। তখন জিয়াও বলে, আন্টি, আপনারা কি দাঁত ব্রাশ করেন না? আপনাদের মুখ থেকে তো বাজে স্মেল আসছে। এটা শুনে ওর স্টেপমম বলে, এতটুকু ছেলের বড়দের মুখে মুখে কথা বলার সাহস কি করে হয়। ইভা নিজের ব্যাপারে যেমন তেমন হলেও নিজের ছেলের ব্যাপারে অনেক পসেসিভ ছিল। ও বলে, সাবধান, আমার সাথে শত্রুতা থাকলে আমার সাথে লড়তে এসো। আমার ছেলের কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি কাউকে ছেড়ে দিব না।
এরপর ইভার সাথে ফ্যাংয়ের দেখা হয়। ইভা ওকে দেখে ভাবতে থাকে, ফ্যাং আবার এখানে সবার সামনে ওই ওয়ান নাইট স্ট্যান্ডের কথা বলতে শুরু করবে না তো? তখন ওয়াং ওকে দেখে ভাবতে থাকে, আমি জানি ইভা এখানে কেন এসেছে। ও আমার এঙ্গেজমেন্টটা ভাঙার জন্য এখানে এসেছে। বাট আমি যে কোনো মূল্যে কিমকে বিয়ে করেই ছাড়বো। ওয়াং তখন বলে, আরে মিস্টার ফ্যাং তো কিমের আঙ্কেল, তুমি তাকে চিনো নাকি? আমরা খুব তাড়াতাড়ি একটা ফ্যামিলি হতে চলেছি। ইভা তখন বলে, আমার মনে হয় না আমি তোমাদের খুশি দেখতে পারবো। এই বলে ও ফ্যাংয়ের সাথে কথা বলার জন্য তার ক্লোজ হতে গেলে সেখানে ফ্যাংয়ের ফিয়ন্সি বিং এসে বলে, ফ্যাং আমার ফিয়ন্সি, খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে হতে চলেছে। এটা শুনে ইভা কোনো রিয়াক্ট করে না, আর ওয়াংকে বলে, যাই হোক তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। তখন সেখানে ওর বাবা আসে, আর ওয়াং প্রতিবারের মতো ইনোসেন্ট হওয়ার নাটক করতে থাকে। ওর বাবা বলে, তুমি আবারও ওয়াংকে বিরক্ত করছো? তুমি একদমই বদলাওনি, এখনো আগের মতোই রয়ে গেছো। তখন সেখানে জিয়াও এসে সবাইকে মারতে থাকে, আর বলে, তোমরা আমার মমের থেকে দূরে থাকো, তোমরা তো খুবই খারাপ মানুষ। জিয়াওকে দেখে ওর বাবা বলে, তোমার একটা ছেলেও হয়েছে, তোমার সাহস কি করে হলো এই বাড়িতে পা রাখার? ইভা বলে, আপনি এমন কথা কিভাবে বলতে পারেন? এটা আমার মায়ের বাড়ি, আর আমার মায়ের বাড়ি মানেই তো আমার বাড়ি। তো ইভা সেখান থেকে যেতে থাকলে ফ্যাং হঠাৎ করে ওকে নিজের ক্লোজ করে নেয়, আর বলে, বলো জিয়াও কার বাচ্চা? ইভা বলে, যার বাচ্চাই হোক না কেন তোমার নয়, আর তুমি এটা নিয়ে ভেবো না। তখন সেখানে বিং এসে ফ্যাংকে বলে, নিচে সবাই তোমাকে ডিনারের জন্য ডাকছে। এটা শুনে ফ্যাং ইভাকেও ইনভাইট করতে যাচ্ছিল, বাট ইভা ওকে কিস করে ওর মুখ বন্ধ করে দেয়, আর বলে, ওই রাতে আমাদের ভেতর যা হয়েছিল তা তুমি ভুলে যাও, আর আমিও অলরেডি সেটা ভুলে গেছি। এই বলেও চলে যায়। ফ্যাং তখন ইসমাইল করতে থাকে, কারণ সে তো ওই রাতের কথা ভুলতেই চায় না। বিং দাঁড়িয়ে সবকিছু দেখছিল, বাট ও এ ব্যাপারে ফ্যাংকে কিছুই বলে না, কারণ ও যে কোনো মূল্যে রয়্যাল ফ্যামিলির বৌমা হতে চায়, কারণ রয়্যাল ফ্যামিলি এই শহরের সব থেকে ধনী পরিবার। তো ইভা বাসায় আসলে ওর বাবা বলে, তুমি যখন দেশে চলে এসেছো তখন তোমাকে বিয়ে করতে হবে, কারণ তোমার সন্তানের তো কোনো বাবা নেই। ইভা ভাবতে থাকে, নিশ্চয়ই এই বিয়ের পেছনে আমার বাবার কোনো বেনিফিট আছে। তাইও বলে, ঠিক আছে আমি বিয়ে করতে পারি, কিন্তু আমাকে কোম্পানির 5% শেয়ার দিতে হবে। ওর বাবা বলে, এটা তুমি কখনোই পাবে না। ইভা বলে, ঠিক আছে তাহলে আমি কখনো বিয়েও করব না। এরপর ইভা শপিং মলে আসে শপিং করতে। তখন ওর ফ্রেন্ড ওকে ফোন করে বলে, তুমি তোমার বদলা নেওয়ার ব্যাপারে কোনো প্ল্যান করেছো? ইভা বলে, আমি তো এখনো সেটা নিয়েই ভাবছি। তখন ওর একটা ড্রেস পছন্দ হয়, বাট স্টাফ বলে, এটা তো অলরেডি সেল হয়ে গেছে, আপনার অন্য কোনো ড্রেস চুজ করা উচিত। তো ইভা একটা ড্রেস পছন্দ করে। তখন সেখানে ওয়াং আর বিং আসে। ওয়াং ইভার ড্রেসটা নিয়ে বলে, এই ড্রেসটা তো অনেক সুন্দর, আন্টি আপনার গায়ে এটা অনেক সুন্দর মানাবে। ইভা বলে, কিন্তু এটা তো আমি আগে চুজ করেছি। ওয়াং বলে, তুমি যত টাকা দিবে বিং তার থেকেও বেশি টাকা দিবে, আর তুমি তো এই ড্রেসটা কখনো কিনতেও পারবে না। ইভা বলে, আমি ড্রেসটার ডাবল প্রাইস পে করব। বিং বলে, আমি তার থেকেও ডাবল দিব। ইভা বলে, তোমরা ড্রেসটার জন্য এত কাঁদছো কেন? ঠিক আছে ড্রেসটা তোমরাই নিয়ে নাও। এই বলেও চলে যায়। বাট ড্রেসটা ট্রাই করে বিং দেখতে পায় ড্রেসটা তো অলরেডি ছেঁড়া, আর তার জিপটাও কাটা ছিল। এতে বিং বুঝতে পারে ইভাই চালাকি করে এটা করেছে। এরপর ইভা আরেকটা সুন্দর ড্রেস কিনে শপিং মল থেকে ও বের হতেই ফ্যাংয়ের সাথে ওর দেখা হয়। ইভা বলে, আপনি এখানে? আমি তো শুনেছিলাম আপনি অনেক বিজি মানুষ, তাহলে এদিক ওদিক ঘোরাফেরা করার সময়ও আপনার আছে? ফ্যাং বলে, আমি তো তোমার সাথে দেখা করতে এখানে এসেছি। তখন ওদেরকে একসাথে দেখে বিং অনেক জেলাস হয়। বিং তখন বলে, আজকে সন্ধ্যায় একটা ইভেন্ট আছে, তুমি কি আমার সাথে যাবে? ফ্যাং এতে অ্যান্সার না দিয়ে চুপ করে থাকে। আসলে ফ্যাং বিংকে একদমই পছন্দ করে না। ও শুধুমাত্র ওর গ্র্যান্ডফাদারের জন্যই বিং এর সাথে এঙ্গেজমেন্ট করেছে। তো এরপর ফ্যাং বিং এর সাথে ইভেন্টে আসে। সেখানে সবাই ফ্যাংকে অনেক পছন্দ করছিল, আর বিংকে দেখে বলছিল, মনে হচ্ছে ফ্যাং এই মেয়েটাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসেছে। একটু পর সেখানে ইভা আর ওর ছেলে আসে। ইভার বাবা যার সাথে ওর বিয়ে ঠিক করেছিল তার মম এসে ইভাকে অনেক কথা শোনাতে থাকে, আর বলে, তোমার মতো মেয়েকে তো আমার ছেলে কখনোই বিয়ে করবে না।
কারণ তোমার অলরেডি একটা ছেলে আছে। তোমার ফিগারও অতটা সুন্দর নয়। আর তোমার ভেতর তো কোনো ড্রেসিং সেন্সও নেই। ইভা বলে, আমার মতো মেয়েকে আপনার ছেলের বিয়ে না করাটাই উচিত হবে। আপনি যখন আমাকে এতই কথা শোনাচ্ছেন, তখন তো আমারও কিছু করা উচিত। এই বলে ও অ্যাক্টিং করতে থাকে। এতে ওর ছেলেও ওর সাথ দেয়। জিয়া বলে, এই গ্র্যান্ডমাদারকে তো আমার একদমই সুবিধার মনে হচ্ছে না। সে আমাদেরকে কেন এত বকছে? ইভা বলে, কিন্তু এখন আমাদের এখানে থাকা ছাড়া তো কোনো অপশন নেই। এসব দেখে ওই মহিলাটি খুবই অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমি জানি তোমরা মা ছেলে খুবই চালাক। আমি এখনই এসব আমার ছেলে মুখে বলবো, আর এটা শুনলে সে তোমাকে কখনোই বিয়ে করবে না। তো মহিলাটি চলে গেলে ইভা ওর ছেলেকে বলে, আমাদের এসব দিকে কান না দিয়ে অনুষ্ঠানের খাবারগুলো এনজয় করা উচিত। এই বলে সে ওর ছেলেকে কেক খেতে দেয়। একটু পর ইভা এসে দেখতে পায় ওর ছেলে কারোর সাথে মারামারি করেছে। তখন ওই মহিলাটি বলে, তোমার ছেলে আমার গ্র্যান্ডসনকে মেরেছে। তোমার ছেলে সত্যি একটা বেয়াদব। ইভা বলে, আমার ছেলে কখনোই মিথ্যা বলে না। ও তখন জিয়াওকে বলে, আমাকে বলো কি হয়েছে। জিয়াও বলে, এই ছেলেটা আমার চকলেট কেড়ে নিয়েছিল, আর আমি তার থেকে সেটা নিতে গেলে সে আমাকে কামড় দিয়ে দেয়। এটা শুনে ইভা বলে, শুনলেন তো আসল ঘটনাটা কি? আপনাদের তো নিজেদের কোনো শিক্ষা নেই, আর আপনার গ্র্যান্ডসনকেও কোনো শিক্ষা দিতে পারেননি। মহিলাটি এতে অনেক রেগে যায় আর বলে, তোমার কি শিক্ষা আছে? তোমার ছেলের বাবাকে তুমি তো এটাও বলতে পারবে না। ইভা বলে, খবরদার আমার ছেলেকে নিয়ে কেউ বাজে কথা বলবে না। মহিলাটি তখন রেগে ওকে ফেলে দেয়। তখন সেখানে ফ্যাং এসে বলে, এটা আমার ছেলে, তাই তার পরিচয় নিয়ে কেউ আঙুল তুলবে না। ফ্যাংকে দেখে সবাই ভয়ে সেখান থেকে চলে যায়। জিয়া তখন বলে, এই আঙ্কেলটা তো অনেক ভালো, কেননা আঙ্কেল আপনি আমার বাবা হয়ে যান। এটা শুনে তো ইভা অবাক হয়ে যায়, কারণ জিয়াও সাধারণত কাউকে পছন্দ করে না, কিন্তু সে ফ্যাংকে পছন্দ করেছে। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, জিয়াও যখন কেক খাচ্ছিল তখন ওর কাছে ফ্যাং এসে বলে, তোমার বাবা নেই? জিয়াও বলে, আমি আমার বাবাকে কখনো দেখিনি। ফ্যাং বলে, তাহলে তো ভালোই হলো, তুমি আমাকে তোমার বাবা করতে পারো, আমি তোমার অনেক খেয়াল রাখবো। জিয়াও বলে, আমার মম তো কাউকে পছন্দ করে না, কিন্তু সে আমাকে অনেক পছন্দ করে। আপনি যদি আমার মতো হতে পারেন তাহলে নিশ্চয় আমার মম আপনাকে পছন্দ করবে, আর এতে আমি আপনাকে হেল্প করব। ফ্যাং ইভাকে নিজের ক্লোজ করে নেয় এবং বলে, তোমার আমার অ্যাডভান্টেজ ওঠানো উচিত, কারণ আমি অনেক হ্যান্ডসাম আর তোমার ছেলেকেও আমার অনেক পছন্দ হয়েছে। বিং এসব দেখে অনেক জেলাস হয়। ও তখন ইচ্ছে করে নিজেকে আঘাত করে এবং চিৎকার করে বলতে থাকে, ফ্যাং প্লিজ আমাকে বাঁচাও। ফ্যাং তখন ওকে তাড়াতাড়ি ক্যারি করে নিয়ে যেতে থাকে। বিং তো অনেক হাসছিল, কারণ ও এসব অ্যাক্টিং করছিল। হসপিটালে আসার পর বিং বলে, আমাদের তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত, কারণ তোমার গ্র্যান্ডফাদারও তো এটাই চাই। ফ্যাং বলে, আমার গ্র্যান্ডফাদারের কথাতে আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট করেছি, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি না। এই বলে ও চলে যায়। তখন বিং কাউকে ফোন করে। ইভার স্টেপ মাদার ওর বাবাকে বলে, ইভেন্টে ইভার জন্য আমাদের ফ্যামিলির রেপুটেশন খারাপ হয়েছে, কারণ ইভা তো ফ্যাংয়ের সাথে লাইন মারছিল। ওর বাবা বলে, তুমি চিন্তা করো না, আমি এমন কিছু হতে দিব না। তখন সেখানে ইভা এসে বলে, আপনাদের কাছে কি আমার ব্যাপারে কথা বলা ছাড়া আর কোনো টপিক নেই? ওর বাবা বলে, তুমি ইভেন্টে কেন জিয়াওকে নিয়ে গিয়েছিলে? তোমার সব জায়গায় ওকে নিয়ে যাওয়াটা উচিত নয়। ইভা বলে, জিয়াও আমার ছেলে, আমি ওকে কোথায় নিয়ে যাব কি না যাব সেটা আমার ব্যাপার, আপনার কোনো অধিকার নেই এ ব্যাপারে কথা বলার। ওর বাবা বলে, কিছুদিনের মধ্যেই তোমার বিয়ে হবে, তাই তুমি এখন অন্যদিকে মন দিও না। ইভা বলে, আমি তখনই বিয়ে করব যখন আপনি আমাকে 5% শেয়ার দিবেন। আমার কন্ডিশন ফুলফিল না হলে আমি কখনোই বিয়ে করব না। আর আপনি তো আমাকে কখনো নিজের মেয়েই ভাবেননি, এজন্যই তো আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। এরপর ওয়াং ওর মমকে বলে, বাবা ইভাকে 5% শেয়ার দিচ্ছে, বাট আমাকে কিছুই দিচ্ছে না। ওর মম বলে, তোমার কি তোমার মায়ের ওপর বিশ্বাস নেই? আমি সবকিছু তোমার নামেই করে ছাড়বো, শুধুমাত্র কিমের সাথে তোমার বিয়েটা হয়ে যাক, এরপরেই তোমার বাবা তোমার সাইডে চলে আসবে, কিন্তু ততদিন পর্যন্ত কোনো ভুল করবে না। ওয়াং বলে, এমনিতেও ভুল করা আমার পছন্দ নয়, আর এটা তো সম্পত্তির ব্যাপার, আমি কখনোই কোনো ভুল করব না। এরপর ইভা অফিসে আসে। এটা ওর অফিসের প্রথম দিন ছিল। ইভা দেখতে পায় এখানে বিনা ইন্টারভিউতে অনেক মানুষকে জব দেওয়া হয়েছে।
ইভা তখন ওর সেক্রেটারিকে বলে, এসব স্টাফদের ফায়ার করে দাও। এরপর থেকে যারা ইন্টারভিউতে সিলেক্ট হবে তারাই জব পাবে, কারণ এভাবে কানেকশনের মাধ্যমে আমি কাউকে জব দিব না। তখন ফ্যাং ওকে ফোন করে বলে, শুনলাম তুমি নাকি তোমার বাবার সম্পত্তি নিতে চাও। ইভা বলে, হ্যাঁ। ফ্যাং বলে, আমি তোমার থেকে 6 বছরের বড়, আমাকে একটু সম্মান দিয়ে তো কথা বলো। ইভা বলে, তুমি আমার থেকে বড় তো কি হয়েছে, তোমাকে কি আঙ্কেল বলে ডাকতে হবে? আর আমি তোমাকে একটা ব্যাপার ক্লিয়ার করে দিতে চাই, তোমার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। এরপর এক ব্যক্তি স্টেপ মমকে বলে, ইভা কোম্পানির রুলস চেঞ্জ করছে, ও যদি এভাবেই সবকিছু চেঞ্জ করতে থাকে তাহলে কোম্পানিতে অনেক প্রবলেম ক্রিয়েট হবে। স্টেপ মম বলে, তুমি ওকে কোম্পানি থেকে বের করার প্ল্যান করো, না হলে আমার এতদিনের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। তখন ওয়াং এসে বলে, মম, ইভা আমাকে জব থেকে ফায়ার করে দিয়েছে, এটা তো আমার বাবার কোম্পানি, আমাকেও কি এখানে ইন্টারভিউ দিতে হবে? ওর মম বলে, আজ একটু সহ্য করো, কারণ কাল তো এমনিতেও সবকিছু তোমার হবে। এরপর ইভা একটা ড্রিঙ্ক পান করে। ড্রিঙ্ক পান করতেই ওর মাথা ঘুরতে থাকে, ও বুঝতে পারে না এসব কি হচ্ছে। ও তখন তাড়াতাড়ি ফ্র্যাঙ্ককে ফোন করে এবং বলে, প্লিজ আমাকে হেল্প করো। ফ্র্যাঙ্ক তখন একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যাচ্ছিল। ইভার কথা শুনে ও তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। ইভা ওই রুম থেকে পালানোর ট্রাই করছিল, তখন সেখানে মু আসে। আসলে মুয়ের সাথে ওর বাবা ওর বিয়ে ঠিক করেছিল। মুকে দেখে ইভার বুঝতে বাকি থাকে না যে এখানে কি হতে চলেছে। মু ওর কাছাকাছি আসার চেষ্টা করে এবং বলে, তুমি এত লজ্জা কেন পাচ্ছ? কিছুদিন পরেই তো আমাদের বিয়ে হবে, তাই আমাদের আগে থেকে এ আনন্দ সেলিব্রেট করা উচিত। ইভা তখন নিজের বুদ্ধিকে কাজে লাগায় আর বলে, তুমি ঠিকই বলেছ, আমার এখন লজ্জা না পেয়ে তোমাকে খুশি করা উচিত, কিন্তু আমি এটা অন্যভাবে করতে চাই। এই বলে ও একটা ব্লাইন্ড ফোল্ড বের করে আর ওর চোখ বেঁধে দেয়। মু বলে, তুমি তো খুবই রোমান্টিক, তাড়াতাড়ি শাওয়ার নিয়ে শর্ট ড্রেস পরে এসো, আমি তোমাকে দেখার জন্য ওয়েট করতে পারছি না। তো ইভা সেখান থেকে পালানোর চেষ্টা করলে ফ্যাং তখনই সেখানে চলে আসে। ইভা বলে, থ্যাংক গড যে তুমি সঠিক সময়ে চলে এসেছ। মু তখন ফ্যাংয়ের সামনে বলছিল, বেবি তুমি তাড়াতাড়ি এসো, আমি তোমাকে টাচ করার জন্য ওয়েট করতে পারছি না। এটা শুনে তো ফ্যাং অনেক রেগে যায়। ও তখন মুখে মারতেই যাচ্ছিল, বাট ইভা কোনো রকমে ওকে থামায়। ফ্যাং তখন ওয়াংকে সেখানে নিয়ে আসে। আসলে ইভাকে যে ড্রাগ দেওয়া হয়েছিল, ফ্যাংকেও ওই একই ড্রাগ দেওয়া হয়েছিল। ওরা ওয়াংকে সেখানে রেখে চলে যায়। আর মু যখন দেখে ওর পাশে কোনো মেয়ে শুয়ে আছে, ও তো নিজের কাজ করতে থাকে। এদিকে ফ্যাং ইভাকে অন্য একটা রুমে নিয়ে আসে। ইভা বলে, আমার জন্য পানি নিয়ে এসো। ফ্যাং পানি আনতে গেলে ইভা ওকে হঠাৎ কিস করে দেয়। এরপর সে নিজে ওকে দূরে সরিয়ে দিয়ে বলতে থাকে, তুমি আমার কোলে ধরার চেষ্টা কেন করছো? তুমি কি ভেবেছো তুমি এত সহজে আমাকে পটাতে পারবে? আমি জানি তোমার ফিয়ন্সি আছে, তোমার আমার ক্লোজ নয় বরং নিজের ফিয়ন্সির ক্লোজ হওয়া উচিত। 5 বছর আগে যা হয়েছিল তাতে আমি অনেক মজা পেয়েছিলাম, কিন্তু এর মানে এই নয় যে আমরা বারবার এসব করতে থাকবো। এসব শুনে ফ্যাং ভাবতে থাকে, মেয়েটা কি পাগল হয়ে গেল? ইভা বলে, তোমাকে এভাবে ইগনোর করাটা আমার উচিত হচ্ছে না, তুমি তো অনেক হ্যান্ডসাম, তাই তোমার কাছে আসাটা দরকার। এই বলে সে ওকে কিস করে, বাট ইভা আবার ওকে দূরে ঠেলে দিয়ে বলে, একদম আমার কাছে আসবে না। ফ্যাং এর পর ওকে বেডে শুইয়ে দেয়। ইভা বলে, তুমি কোথায় যাচ্ছ? তোমার তো আমার পাশে শুয়ে পড়া উচিত। ইভার এসব আচরণ দেখে ফ্যাং নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করছিল, কারণ ইভার বিহেভিয়ার খুবই নটি ছিল। অন্যদিকে স্টেপ মম মেইডকে বলে, এই রুমে যা হয়েছে তুমি সেটা কাউকে বলবে না। মেইড বলে, ঠিক আছে, কাউকে বলবো না, বাট আপনি নিজে সেটা দেখলে নিজেই অবাক হয়ে যাবেন। স্টেপ মম তখন দেখে মুয়ের পাশে ওয়াং শুয়ে আছে। ওয়াং নিজেও এটা দেখে অবাক হয়ে যায়। স্টেপ মম বলে, তোমার সাহস কি করে হয় আমার মেয়ের সাথে এসব করার? ওয়াং বলে, মম, এখন যদি কিম এটা জানতে পারে তাহলে তো সে আমাকে কখনোই বিয়ে করবে না, আর রয়্যাল ফ্যামিলিতে যাওয়ার স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাবে। ওর মম বলে, তুমি ভয় পেও না, এখানে যা হয়েছে সেটাই মেইড ছাড়া আর কেউ জানে না। আমি মেইডকে টাকা দিলেই সে মুখ বন্ধ করে ফেলবে। ফ্যাং ইভাকে বলে, আজকে তো তোমার বোনের বিয়ে। ইভা বলে, হ্যাঁ, এজন্যই তো তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে, তাই না? আর হ্যাঁ, খুশি খুশি দেখাবেই না কেন, কারণ আজকে তো তোমার ভাইয়ের ছেলেরই বিয়ে। ফ্যাং বলে, এসব বাদ দাও, কিমের সাথে আমার এমনিতেও ভালো সম্পর্ক নেই, তোমার কি গত রাতের ব্যাপারে কিছু মনে আছে?
ইভা বলে, না আমার তো কিছুই মনে নেই। আসলে ওর সবই মনে ছিল, বাট ও নিজেকে ইম্বারেসড করতে চায় না, এজন্যই কিছু বলছিল না। ইভা বলে, আমাকে তাড়াতাড়ি আমার বোনের বিয়েতে যেতে হবে। ফ্যাং বলে, এজন্যই তো আমি তোমার জন্য এই ড্রেসটা রেডি করে রেখেছি, এটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। ইভা বলে, মনে হচ্ছে তুমি আজকাল আমার উপর একটু বেশিই দয়া দেখাচ্ছ। তখন ফ্যাংকে বিং ফোন করে বলে, তুমি তো জানো আমি অসুস্থ, তুমি কি আজকে কিমের বিয়েতে আমার সাথে যেতে পারবে? ফ্যাং বলে, ঠিক আছে। আর এসব শুনে ইভা ভাবতে থাকে, তোমার অলরেডি ফিয়ন্সি আছে, তাই তুমি কখনোই আমার হতে পারবে না। এদিকে ওয়াং বিয়ের জন্য রেডি হচ্ছিল। ওর মম বলে, তুমি একটুও ভয় পেও না, কারণ একবার কিমের সাথে তোমার বিয়েটা হয়ে গেলে সে তোমাকে কখনোই ডিভোর্স দিতে পারবে না, কারণ ওর গ্র্যান্ডফাদার খুবই স্ট্রিক্ট, আর ওদের ফ্যামিলিতে কখনো ডিভোর্স হয়নি। বাট এরপরও ওয়াং খুবই ভয়ে ছিল। তখন সেখানে ইভা এসে বলে, তোমাদের মা মেয়ের জুটিও যে কখনো ভয় পেতে পারে এটা তো আমি জানতাম না। ওয়াং বলে, তুমি এসব করেছো তাই না, কারণ তুমি কিমকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাও। ইভা বলে, কিমের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ওয়াং বলে, আজকে তো কিমের সাথে আমার বিয়ে হয়ে যাবে, তুমি আর কিছুই করতে পারবে না, আর বিয়ের পর আমি তোমার থেকেও বেশি পাওয়ারফুল হয়ে যাব। ইভা বলে, তাই নাকি? এটা ভেবে দেখো তো, কিম যদি তোমার এসব ব্যাপারে জানতে পারে তাহলে কি সে তোমাকে বিয়ে করবে? ওয়াং বলে, কিম কখনো এটা জানতে পারবে না। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? ইভা বলে, না, তবে আমি এসব নিয়ে ভাবছি না। আমার তো তোমার পেটের বাচ্চাটার জন্য চিন্তা হচ্ছে। আমার তো মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট। তুমি কি টেস্ট করেছো? এটা শুনে ওয়াং আরো ভয় পেয়ে যায়। ওর মম বলে, চুপ করো, এমন কিছুই হবে না। ওয়াং বলে, আমার মনে হচ্ছে আমি সত্যিই প্রেগনেন্ট। ওর মম বলে, চুপ করো, এটা কখনোই হতে পারে না। ইভা যাওয়ার সময় ওর ফ্রেন্ডকে বলে, তুমি উইডিং হাউসের ক্যামেরায় ওই পেন ড্রাইভটা লাগিয়ে দাও, আমি সেখানে পৌঁছালে তুমি ভিডিওটা অন করে দিবে। তোর ফ্রেন্ড বলে, ঠিক আছে। তখন ফ্যাং বিং এর সাথে উইডিং এ যাচ্ছিল। ও মনে মনে ভাবতে থাকে, ইভা তো আমার দেওয়া ড্রেসটা পরেনি, আর এখানে ইভা ওকে ইগনোর করে চলে যায়। তো বিয়ের সময় ওয়াং অনেক খুশি ছিল, বাট তখনই ওই ভিডিওটা স্ক্রিনে প্লে হয়। এসব দেখে কিম বলে, তোমার সাহস কি করে হলো এসব করার, আর তুমি কিভাবে ভাবলে যে আমি তোমার মতো মেয়েকে বিয়ে করব? ওয়াং বলে, সবকিছু মিথ্যা, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মুও তখন বলতে থাকে, এসব মিথ্যা, সবাই এখানে কিমকে কনভিন্স করার অনেক চেষ্টা করে। ওয়াং এর বাবা ফ্র্যাঙ্ককে বলে, তোমার ভাইয়ের ছেলেকে বোঝাও, এভাবে বিয়ে ভাঙাটা উচিত নয়। ফ্র্যাঙ্ক বলে, কিন্তু আপনার মেয়ে যা করেছে এটা কি উচিত হয়েছে? আমি এখনই বিয়েটা ভেঙে দিব। বিং বলে, ওয়াং খুবই ভালো মেয়ে, আরও রয়্যাল ফ্যামিলিতে আসে ডিজার্ভ করে। ফ্র্যাঙ্ক বলে, তুমি চুপ করো, তুমি ভুলে যেও না তুমি আমার ফিয়ন্সি, ওয়াইফ নও। এদিকে স্টেপ মম ইভাকে বলে, তোমার জন্য এসব হয়েছে, তুমি আমার মেয়েকে ফাঁসিয়েছ। ইভা বলে, আমারই তো এটা বলা উচিত। ওয়াং কেন আমার হবু হাজবেন্ডকে সিডিউস করেছে, আর আপনি নিজের মেয়েকে শাসন না করে আমাকে দোষারোপ করছেন। ওর বাবা বলে, হ্যাঁ ইভা ঠিকই বলেছে, তোমার তোমার মেয়েকে শাসন করা উচিত, কারণ সেই ভুল করেছে। আর এখানে ফ্যাং ও ইভার সাইড নেয়। ওয়াং চিৎকার করে বলতে থাকে, আমি কিছু করিনি। ইভা তখন বলে, তোমরা যদি বলো তোমরা কার কথাতে আমাকে ড্রাগ দিয়েছিলে, তাহলে আমি এই ভিডিওটা ডিলিট করে দিব, আর অনলাইনে পোস্ট করব না। এটা শুনে স্টেপ মাদার বিং এর দিকে তাকায়, কিন্তু কিছুই বলতে পারে না। কিম তখন বলে, সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এই বলেও চলে যায়। ইভা এরপর ওর ফ্রেন্ডের সাথে দেখা করে এবং বলে, দেখো, যারা একদিন আমাকে ধ্বংস করতে চেয়েছিল তারা নিজেরাই এখন ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখনো আমার মিশন কমপ্লিট হয়নি। ওয়াং এর বাবা কিমকে মানানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু কিম তাদের কোনো কথা শোনে না। ওর বাবা বলে, কিম তোমাকে বিয়ে করবে না, তুমি চাইলে মুখে বিয়ে করতে পারো, কারণ তুমি তো ওর সাথেই নাইট স্পেন্ড করেছো। ওয়াং বলে, আমি মুখে বিয়ে করব না, কারণ ওদের ফ্যামিলি অতটাও পাওয়ারফুল নয়, আর ওদের অত টাকাও নেই। ওর বাবা বলে, তোমাকে এই বিয়েটা করতেই হবে, আর বিয়েটা না করলে তুমি আমার জন্য প্রজেক্ট নিয়ে এসো, আর আমার কোম্পানির প্রফিট বাড়াও। তখনও ওর মমকে বলে, মম আমি বিয়ে করতে চাই না। ওর মম বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এদিকে ফ্যাং বুঝতে পারছিল না ও ইভার সাথে কিভাবে কথা বলবে। তখনও ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি তোমাকে যা কিছু অ্যারেঞ্জ করতে বলবো সবকিছু তাড়াতাড়ি করে ফেলবে। তো ইভা জিয়াওকে স্কুল থেকে নিয়ে আসতে যায়, বাট ও জানতে পারে ওকে তো অলরেডি কেউ নিয়ে চলে গেছে।
ফ্যাং তখন ওকে ফোন করে বলে, তাড়াতাড়ি আমার দেওয়া লোকেশনে চলে এসো, কারণ এখানে আসলেই তুমি তোমার ছেলেকে দেখতে পাবে। ইভা বলে, তুমি কেমন মানুষ, তুমি আমাকে না বলে কেন আমার ছেলেকে নিয়ে গেছো? এরপর ইভা সেখানে এসে জিয়াওকে বলে, আমি তোমাকে বলেছি না কোনো স্ট্রেঞ্জারের সাথে এভাবে আসবে না? জিয়াও বলে, আমি তো কোনো স্ট্রেঞ্জারের সাথে আসিনি। ফ্যাং আঙ্কেলকে আমার অনেক ভালো লাগে আর আমি তাকে আমার বাবা বানাতে চাই। এটা শুনে ফ্যাং ভাবতে থাকে, ইভা আমাকে পছন্দ করুক বা না করুক, ওর ছেলে তো আমাকে পছন্দ করে। ফ্যাং তখন আরো বেশি করে জিয়াবের কেয়ার করতে থাকে। ইভা বলে, তুমি পরের বার এমন কিছু করলে আমি পুলিশকে কমপ্লেন করব। আর এটা করার আগে আমি একবারও ভাববো না যে তুমি কতটা ধনী ব্যক্তি। ফ্যাং বলে, ঠিক আছে, আমি তোমার পারমিশন ছাড়া এমন কিছু করবো না। এরপর বিং ওয়াং এর সাথে দেখা করে বলে, আমি জানি তোমার বিয়ে ভাঙার পিছনে ইভার হাত রয়েছে। ওয়াং বলে, সেটা তো আমিও জানি, কিন্তু এখন কিছুই করার নেই, কারণ কিম তো এখন আমাকে বিয়ে করবে না। বিং বলে, তুমি চিন্তা করো না, আমি ফ্যাং এর সাথে কথা বলবো। ফ্যাং আমার কথা ফেলতে পারবে না, আরও নিশ্চয় কিমকে মানিয়ে নিবে। তবে আমি বলতে চাই, ইভা যতদিন এখানে থাকবে ততদিন তোমার কিমের সাথে বিয়ে হতে দিবে না। ওয়াং বলে, সেটা তো আমিও জানি, ও তো এক নাম্বারের বেয়াদব। এরপর ইভার ফ্রেন্ড ওকে জানাই, তোমার কোম্পানির প্রোডাক্ট খেয়ে একজন আঙ্কেল অসুস্থ হয়ে পড়েছে, তুমি তাড়াতাড়ি এই ম্যাটারটা সলভ করো। তো ইভা সেখানে গিয়ে বলে, আমাদের প্রোডাক্টের কারণে এমন হতে পারে না, কারণ আমাদের প্রোডাক্ট খুবই জেনুইন। তখন ওই আঙ্কেলের ছেলে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন ফ্যাং এসে ওকে সেভ করে। ইভার জ্ঞান ফেরার পর ও বলে, আমি এখানে কিভাবে আসলাম? ফ্যাং বলে, তোমার কি মনে নেই যে তোমার কি অবস্থা হয়েছিল? ইভা বলে, হ্যাঁ, কিন্তু তুমি আমাকে হসপিটালে না নিয়ে তোমার বাসায় কেন নিয়ে এসেছ? ফ্র্যাঙ্ক বলে, কারণ সেখানে রিপোর্টাররা রয়েছে আর আমি তোমার সেফটির দিকে খেয়াল করেছি। ইভা বলে, তুমি আর যাই হোক আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবে না, কারণ তোমার ফিয়ন্সি আছে। ফ্র্যাঙ্ক বলে, আমি বিং এর সাথে এঙ্গেজমেন্টটা খুব শীঘ্রই ভেঙে দিব, কারণ আমি তোমাকে নিয়ে খুবই সিরিয়াস। ইভা বলে, তুমি উল্টাপাল্টা কথা বন্ধ করো, কারণ আমি এসব শুনতে চাই না। এদিকে ইভার বাবা স্টেপ মমকে বলতে থাকে, কোম্পানিতে সব থেকে বেশি শেয়ার ইভার নামে হয়ে গেছে। স্টেপ মম বলে, এত বেশি শেয়ার তো আপনি ওকে দিয়েছেন, কিন্তু এর বিনিময়ে কি পেয়েছেন? ও তো আমাদের কোম্পানির রেপুটেশন খারাপ করেছে। তখন সেখানে ইভা এসে বলে, কোম্পানির রেপুটেশন আমি খারাপ করিনি, বরং আপনারাই করেছেন। আপনি আর ওয়াং মিলে এসব করেছেন। ওয়াং এর নাম শুনে তো ওর বাবা কিছুতে এটা বিশ্বাস করতে চায় না, কারণ ওয়াং সবসময় তার কাছে ইনোসেন্ট সেজে থাকতো। ফ্যাং বলে, আমার কাছে সব প্রমাণ আছে। এটা শুনে ওয়াং খুবই রেগে যায় আর জিয়াওকে হার্ট করার চেষ্টা করে, বাট ফ্যাং ওকে বাঁচিয়ে নেয়। তখন ইভা রেগে বলে, ওয়াং, তুমি আজ যা করেছো এর জন্য তোমাকে পস্তাতে হবে। এই বলে ওরা জিয়াওকে নিয়ে চলে যায়। ফ্যাং ওদেরকে ওর বাসায় নিয়ে আসে। ফ্যাং জিয়াওয়ের সাথে ঘুমিয়েছিল। তখন ওকে বিং ফোন করে বলে, আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাই আমাদের এখন থেকে একসাথে থাকা উচিত। ফ্যাং বলে, আমি তোমাকে এঙ্গেজমেন্টের সময়ই বলেছিলাম, গ্র্যান্ডফাদারের কথায় আমি শুধুমাত্র তোমাকে রিং করিয়েছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। তুমি এই এঙ্গেজমেন্টটা সিরিয়াস ভাবে নিও না। এই বলে ও ফোন কেটে দেয়। আর বিং তখন গ্র্যান্ডফাদারকে এসএমএস করে বলে, আপনি তাড়াতাড়ি দেশে ফিরে আসুন। ফ্যাং ইভাকে মোটিভেট করে এবং বলে, তুমি অফিসে যাও, আমি তোমাকে সাপোর্ট করব। তো ইভা এসে সব স্টাফদের বোঝাতে থাকে যে সে এই কাজটা করেনি, কিন্তু কেউ ওর কথায় বিশ্বাস করে না। ইভা বলে, আপনারা আমার কথা বিশ্বাস করুন বা না করুন, আমি এই শহরে সব থেকে বড় প্রজেক্টটা নিয়েই ছাড়বো। এটা শুনে ডাইরেক্টর বলে, তুমি যদি এটা নিতে পারো তাহলে আমরা সবাই তোমাকে সাপোর্ট করব আর তোমাকে প্রেসিডেন্ট নির্বাচন করব। এত বড় প্রজেক্ট নেওয়ার কথা তো ইভা বলে দিয়েছে, কিন্তু ও নিজেই জানতো না যে এই প্রজেক্টটাও কিভাবে পাবে। এজন্য ফ্যাংয়ের কাছে হেল্প চাই। ফ্যাং ওকে হেল্প করতে রাজি হয়। ইভা ওর নতুন প্রজেক্ট নিয়েই ভাবছিল, তখন সেখানে স্টেপ মম আসে আর বলে, তুমি প্লিজ ওয়াংকে জেল থেকে বের করে নিয়ে এসো। আমি আমার নামের 5% শেয়ার এবং আমার সব টাকা পয়সা তোমাকে দিয়ে দিব। আসলে জিয়াওকে হার্ট করার কারণে ইভা ওয়াংকে জেলে পাঠিয়েছিল। ইভা বলে, ওয়াং জেল থেকে বের হওয়ার পরেও যে আমার ছেলেকে হার্ট করবে না তার কি প্রমাণ আছে? স্টেপ মম বলে, আমি ওকে ভালো করে বুঝিয়ে বলবো, ও এমন কিছু কখনো করবে না।
ইভা বলে, আপনার মেয়ের কাজই তো অন্যের জীবন নষ্ট করা। সে কি আর কখনো চুপ করে থাকতে পারবে? তো স্টেপ মমের কথায় ইভা রাজি হয় না। স্টেপ মম তখন ওর বাবার কাছে এসে বলে, আপনি তাড়াতাড়ি ওয়াংকে জেল থেকে বের করুন। ওর বাবা বলে, ইভার সুপারিশ ছাড়া এটা অসম্ভব। স্টেপ মম বলে, আপনি এটা না করলে আমি ইভাকে সব সত্যিটা বলে দিব যে আপনি ওর মায়ের সাথে কি কি করেছিলেন। এটা শুনে ওর বাবা অনেক রেগে যায় আর স্টেপ মমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে সে অজ্ঞান হয়ে যায়। ইভার বাবা তখন কাউকে ফোন করে আর বলে, তুমি যা বলবে আমি তাই করব। আসলে ইভার বাবা বিংকে ফোন করেছিল। তো বিং এর কথা মতো ওর বাবা ইভার আসার অপেক্ষা করতে থাকে। ইভা বাসায় আসলে ওর বাবা অভিনয় করতে থাকে আর বলে, তুমি আমার ওয়াইফের সাথে কি করেছো? ইভা দেখে ওর স্টেপ মম তো অজ্ঞান হয়ে গেছে। ওরা তখন তাকে হসপিটালে নিয়ে যায়। ওর বাবা বলে, তুমি আমার ওয়াইফের সাথে কি করেছো? ইভা বলে, যদি আমার কিছু করারই থাকতো তাহলে আমি সবার সামনেই করতাম। আমি তো কখনো ভাবিনি আপনি আপনার ওয়াইফকে এভাবে হাত করবেন, কারণ আপনি তো তার জন্যই আমার মমকে ছেড়ে দিয়েছিলেন। তখন সেখানে ফ্যাং এসে ইভাকে নিয়ে যায় আর এইসব বিং দাঁড়িয়ে দেখছিল। বিং তখন ইভার বাবাকে বলে, আপনি যত প্রজেক্ট চান আমি আপনাকে তত প্রজেক্ট দিব, কিন্তু আমি যা বলবো আপনাকে সেটা করতে হবে। তো ইভার প্রজেক্ট প্রেজেন্টেশনের দিনে হঠাৎ একটা ভিডিও চালু হয় যেখানে ওর বাবা বলছিল, ইভা আমার ওয়াইফকে মেরেছে। আমার ওয়াইফ ওর স্টেপ মাদার হওয়ার কারণে সে তাকে একদমই পছন্দ করতো না। এখন বর্তমানে আমার ওয়াইফ কোমাতে রয়েছে, জানি না তার কি হবে। এটা শুনে ইভা খুবই রেগে যায় আর কোম্পানির সবাই ওকে বাজে মেয়ে বলতে থাকে। তখন পুলিশ এসে ওকে ইনভেস্টিগেশনের জন্য নিয়ে যায়। দেন ফ্যাং এসে ওকে সবার হ্যারাসমেন্ট থেকে প্রোটেক্ট করে। এরপর ফ্যাং ওকে নির্দেশ প্রমাণ করতে সাহায্য করে। ইভা বলে, ফ্যাং তুমি যদি না থাকতে তাহলে আমার কি হতো? ফ্যাং বলে, তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। এরপর ইভা ওর বাবাকে ওই ভিডিওটা দেখায় যেখানে ওর বাবা ওর স্টেপ মমকে উপর থেকে নিচে ফেলে দিয়েছিল। ইভা বলে, যদি এই ভিডিওটা এখন ইন্টারনেটে চলে আসে তখন আপনি কি করবেন? ওর বাবা বলে, প্লিজ তুমি এমন কিছু করো না। ইভা বলে, তাহলে আমাকে বলো এসব কিছুর পিছনে মাস্টার মাইন্ড কে? তো ইভা জেনে যায় বিং এসব করেছে। ও তখন বিং এর সাথে দেখা করতে আসে, বাট বিং কিছুই স্বীকার করে না। এরপর ইভা খুবই দামি একটা স্মোক স্টিক কিনতে আসে। কিম বলে, তুমি যদি স্মোক স্টিক কিনতে চাও তাহলে আমার সাথেই বিয়ে করে নাও। তখন ফ্যাং এসে বলে, তুমি এ কথা কিভাবে বলতে পারো? তুমি তো জানো আমি ইভাকে লাইক করি। আর এই সব বিং দাঁড়িয়ে দেখছিল। ওর কাছে এসব একদমই ভালো লাগে না। ও তখন কিমকে বলে, তুমি যদি ইভাকে বিয়ে করতে চাও তাহলে আমার সাথে হাত মেলাও। কিম বলে, কেন, তুমি কি ফ্যাংকে ভয় পাও না? বিং বলে, এতে যদি আমাদের দুজনেরই লাভ হয় তাহলে ভয় পেয়ে কি হবে? এটা শুনে কিম রাজি হয়ে যায়। তো ফ্যাং ওই স্মোক স্টিকটা কিনে ইভাকে গিফট করে। ইভা শহরের সবথেকে বড় প্রজেক্ট নেওয়ার জন্য ডিলারকে সেটা গিফট করে। ডিলারের ওর প্রজেক্ট দেখে পছন্দ হয়, এজন্য সে ওর সাথে প্রজেক্ট সাইন করতে রাজি হয়। বাট তখনই সেখানে কিম আর বিং চলে আসে আর ওরা নিজেদের প্রজেক্টটাকে দেখাতে থাকে। ডিলার বিং এর প্রজেক্টটা অনেক পছন্দ করে আর সে ইভাকে বাদ দিয়ে তার সাথে কন্ট্রাক্ট সাইন করতে চায়। তখন সেখানে ফ্যান এসে বলে, আপনার আমার ওমানের সাথে কন্ট্রাক্ট সাইন করা উচিত। আমার ওমানের পাশে থাকলে আপনার অনেক বেনিফিট হবে। এটা শুনে ডিলার বলে, ও তাহলে এটা আপনার ওয়াইফ? আপনি আমাকে এটা আগে বলবেন না, আমি তো আপনার ওয়াইফের সাথে কন্ট্রাক্ট সাইন করব। এটা শুনে তো বিং খুবই রেগে যায়। এরপর বিং এর বাবা বলে, ফ্যাং এসব কি করছে? সে অন্য মেয়ের সাথে কিভাবে ঘুরতে পারে? তুমি এখনো ফ্যাংকে ইমপ্রেস করতে পারোনি। তোমার জন্য আমাদের ফ্যামিলির রেপুটেশন খারাপ হয়েছে। বিং তখন গ্র্যান্ডফাদারকে এসএমএস করে বলে, আপনি তাড়াতাড়ি দেশে ফিরে আসুন। এরপর বিং ফ্যাংকে এক স্থানে আসতে বলে আর বলে, আমি তোমার উপর গিভ আপ করতে রাজি আছি। আমি বুঝতে পেরেছি তুমি কখনোই আমার হবে না। ফ্যাং বলে, আমি এটা তোমাকে এঙ্গেজমেন্টের দিনেই বলেছিলাম। বিং বলে, ঠিক আছে, এঙ্গেজমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, এটা আমি সবাইকে জানিয়ে দিব। কিন্তু তুমি কি লাস্ট বারের মতো আমার সাথে একবার ড্রিঙ্ক করতে পারো না? এটা শুনে ফ্যাং ওর দেওয়া ড্রিঙ্ক পান করে, বাট তখনই ওর মাথা ঘুরতে থাকে। ফ্যাং বুঝতে পারে বিং ড্রিঙ্কের সাথে কিছু মিশিয়েছে। ও তখনই ইভাকে অনেক এসএমএস করে। ইভা এসে ফ্যাংকে প্রোটেক্ট করে আর সবাইকে বলে,
দেখো এই মেয়েটা ফ্যাংয়ের কি অবস্থা করেছে। বিং বলে, আমি নয় বরং তুমি ফ্যাংকে ফাঁসিয়েছ। ইভা বলে, কে কাকে ফাঁসিয়েছে এটা তো সবাই নিজের চোখেই দেখেছে, তাই কাউকে কিছু এক্সপ্লেন করার দরকার নেই। তো ইভা ফ্যাংকে একটা রুমে নিয়ে আসে, আর নেশাগ্রস্ত থাকার কারণে ফ্যাং সেখানে ওর সাথে নাইট স্পেন্ড করে। এর পরের সিনে বিং একটা পার্টিতে আসে, আরও সেখানে সবাইকে বোঝাতে থাকে ফ্যাংয়ের সাথে ওর এখনো সম্পর্ক আছে। বাট সেখানে ফ্যাং ইভাকে নিয়ে আসে। বিং এর বাবা বলে, এই মেয়েটা কে? ফ্যাং বলে, বিং আপনাকে এখনো এটা বলেনি? আমি তো ওর সাথে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দিয়েছি, কারণ আমি আমার সুইটেবল পার্টনার পেয়ে গেছি। এরপর গ্র্যান্ডপা দেশে ফিরে আসলে বিং সেখানে ইভার নামে উল্টাপাল্টা বলতে থাকে। তখন সেখানে ফ্যাং এসে বলে, এটা আমার ছেলে, আর আমি ইভাকে লাইক করি। গ্র্যান্ডপা বলে, এটা যে তোমার ছেলে এর প্রমাণ কি? ফ্যাং তখন তাকে ফেক ডিএনএ রিপোর্ট দেখায়। বিং বলে, আমি জানি এটা ফেক রিপোর্ট, কারণ ফ্যাং যে ডক্টরকে দিয়ে এই রিপোর্ট বানিয়েছে আমি তার সাথে কথা বলেছি। এটা শুনে গ্র্যান্ডপা অনেক রেগে যায়। ইভা তখন বলে, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে সত্যিটা সবাইকে বলে দিব। আসলে এটা ফ্যাংয়েরই বাচ্চা। 5 বছর আগে আমাদের দেখা হয়েছিল, কিন্তু আমি জিয়াবের বার্থডে চেঞ্জ করে দিয়েছি যাতে কেউ বুঝতে না পারে। তো এটা প্রমাণ করার জন্য সেখানে লাইভ ডিএনএ টেস্ট করা হয়, আর এটা প্রমাণ হয় যে জিয়াও আসলে ফ্যাংয়ের ছেলে। এটা শুনে ফ্যাং অনেক খুশি হয়, আর গ্র্যান্ডপাও ওদেরকে মেনে নেয়। ফ্যাং ইভার সাথে অনেক টাইম স্পেন্ড করতে থাকে। এসব দেখে বিং জেলাস হয়ে ওর অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করে, বাট ফ্যাং মাঝখানে এসে ওকে বাঁচায়। এরপর ফ্যাংকে হসপিটালে অ্যাডমিট করা হয়, যেখানে জিয়াও ওর অনেক কেয়ার করছিল। জিয়া বলে, আমি তখন জানতে পেরেছি ফ্যাং আমার সত্যিকারের বাবা, তাই এখন আমি আরেকজন বোনও চাই। এটা শুনে ইভা বলে, তুমি একটু বেশি পাকা কথা বলছো, কারণ এখনো আমাদের ম্যারেজ রেজিস্টার্ড হয়নি। ফ্যাং বলে, ঠিক আছে, হসপিটাল থেকে রিলিজ হলে আমরা প্রথমে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিব। এটা শুনে জিয়াও আর ইভা দুজনে অনেক খুশি হয়। ওদের তিনজনের ফ্যামিলি অনেক হ্যাপি দেখাচ্ছিল। আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো আল্লাহ হাফিজ।